বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর। ঢাকা সহ ১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদী বন্দরে ১ নম্বর সংকেত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থীদের বদলি, বিএনপি পন্থীদের পদায়নের অভিযোগ। ইরানে আবার বিস্ফোরণ, টানা ১৩তম রাতের হামলার দাবি যুক্তরাষ্ট্রের। এবং বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হওয়ায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি। বেলা ১১টা নিউজের সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা সহিংসতার মধ্যে ২৪ জুলাই ছিল কঠোর নিরাপত্তা অভিযান ও আংশিক স্বাভাবিক জীবনে ফেরার এক ভিন্ন চিত্র। কারফিউ শিথিল হলেও দেশ জুড়ে চলেছে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। একদিনে গ্রেফতার করা হয় প্রায় ১,৪০০ জনকে। ৫ দিন পর পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। একই দিনে নিখোঁজ ২ সমন্বয়কের ফিরে আসা, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রম শুরু এবং আন্তর্জাতিক মহলের নজর পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বিস্তারিত জাগরেস রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা সহিংসতা, প্রাণহানি ও ভাঙচুরের মধ্যে ২০২৪ সালের ২৪ জুলাই ছিল একদিকে কঠোর নিরাপত্তা অভিযানের, অন্যদিকে সীমিতভাবে স্বাভাবিক জীবনে ফেরার দিন। টানা পঞ্চম দিনের মতো কারফিউ বহাল থাকলেও কয়েক ঘন্টার জন্য তা শিথিল করা হয়। খুলে দেয়া হয় সরকারি অফিস, ব্যাংক, দূরপাল্লার বাস চলাচল ও সদরঘাট থেকে লঞ্চ সার্ভিস। এদিনও দেশ জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত থাকে। বিভিন্ন জেলা থেকে আন্দোলনকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১,৪০০ জনকে গ্রেফতার করা হয়। ১৭ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৮ দিনে গ্রেফতারের সংখ্যা প্রায় ৪,৫০০-এ পৌঁছায়। তৎকালীন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ দাবি করেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। ৫ দিন বন্ধ থাকার পর রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হলেও মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল। অন্যদিকে নিখোঁজ থাকার ৫ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও আবু বাকের মজুমদার ফিরে এসে ফেসবুকে দাবি করেন, চোখ বাঁধা অবস্থায় তাদের ফেলে যাওয়া হয়েছিল। সংঘর্ষে আহত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যমের হাসপাতাল ও স্বজনদের তথ্য অনুযায়ী ২৪ জুলাই পর্যন্ত সহিংসতায় ২০১ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়। এদিন ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল, বিটিভি ভবন সহ বিভিন্ন স্থাপনা ৪৯টি বিদেশি মিশনের প্রতিনিধিদের পরিদর্শন করানো হয়। একই দিনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন প্রথম বৈঠক করে জনসাধারণের কাছে তথ্য আহ্বানের সিদ্ধান্ত নেয়। দেশে পরিস্থিতি আংশিক স্বাভাবিক হওয়ার আভাস মিললেও কারফিউ, গণগ্রেফতার, তদন্ত, আন্তর্জাতিক নজরদারি এবং আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি সব মিলিয়ে ২৪ জুলাই ছিল সংকটময় সেই সময়ের এক গুরুত্বপূর্ণ মোড়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশ সহ ৭টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে বাংলাদেশের পণ্যের ওপর ১০% অতিরিক্ত শুল্ক বসছে। ট্রাম্প প্রশাসন বলছে, মানবাধিকার সুরক্ষা ও বাধ্যতামূলক শ্রম নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়েছে, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯.৪% ওপর প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার ও কিছু খাদ্যপণ্য এর বাইরে থাকবে। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় এই শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া ও আর্জেন্টিনা সহ বেশ কয়েকটি দেশের ওপর ১০% শুল্ক কার্যকর হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান সহ কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্ক হার হবে ১০ থেকে ১২.৫%। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, এই পদক্ষেপ বৈশ্বিকভাবে জোরপূর্বক শ্রম রোধ এবং মানবাধিকার সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
রাজধানী ঢাকাসহ দেশের 10টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকা নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামে বন্যার পানি নামতে শুরু করলেও সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র। ঘরবাড়ি ধসে পড়েছে, নষ্ট হয়েছে খাদ্যশস্য ও ফসল, ভেঙে গেছে সড়ক। বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশের হাজারো পরিবার এখন আশ্রয়, খাবার ও পুনর্বাসনের সংকটে। ত্রাণ কার্যক্রম চলেও সমন্বয়ের অভাবে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার এখনও সহায়তা থেকে বঞ্চিত। পানি সরে গেলেও দুর্ভোগ কাটেনি, বরং শুরু হয়েছে টিকে থাকার নতুন লড়াই। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। রাতে পিছনে একটা লুঙ্গি আছে, এতটুকু আছে, আর কিছু নাই। ছেলে মেয়ে কোথা দিয়ে আল্লাহ জানে না। বন্যার পানি ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু পানি নামার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। দক্ষিণ চট্টগ্রামের হাজারো পরিবার এখন দাঁড়িয়ে আছে নতুন এক সংকটের মুখে। ঘরের উঠানে এখনো হাঁটু সমান কাদা, পাশেই মাটিতে লুটিয়ে পড়েছে একটি ঘর। আরেকটি ঘর বিপজ্জনকভাবে হেলে আছে, যেন যে কোনো মুহূর্তে ধসে পড়বে। এই দৃশ্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি পরিবারের। বন্যার পানি নামার পর তাদের সামনে এসেছে সর্বনাশের বাস্তবতা। তো ছেলেটিকে যে বাউন্ডারি ছিল, ফাঁকা বাউন্ডারি ছিল, আমরা এই পরিমাণে পানি কোনো রকম রক্ষা করছি। ওই পাশে সব ফোর করে ফেলেছে, এইভাবে ফোর করে ফেলেছে আর কি। বাড়ির মালিক বলছেন, এবারের বন্যায় তাদের দুটি ঘরই হারিয়ে গেছে। শুধু আশ্রয় নয়, সারা বছরের খাদ্যের ভরসা হিসেবে সংরক্ষণ করে রাখা ধানও নষ্ট হয়ে গেছে। এখন মাথা গোজার ঠাই আর বেঁচে থাকা লড়াই দুটোই একসঙ্গে করতে হচ্ছে। যখন বৃষ্টি গেছে পানি একটা কমছি, তো মানে কি একটু মানে আইরে এই ব্যাকিন লাড়া সারা করছি, আর কি করবো, আর কিছু করার নেই। এই পরিবারের মতো একই দুর্দশায় রয়েছে দক্ষিণ চট্টগ্রামের হাজারো মানুষ। 5 জুলাই থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পানির তোড়ে ঘরবাড়ি, ফসল, রাস্তা সবকিছুতেই নেমে আসে ব্যাপক ধ্বংসযজ্ঞ। জেলা প্রশাসনের তথ্য বলছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা। শুধু বাঁশখালীতেই 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 60% এলাকা পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে 4519টি বসতঘর এবং প্রায় 350 কিলোমিটার সড়ক। আমাদের এখানে কোনো ত্রাণ বলতে কিছু আসেও নাই। আমাদেরকে কিন্তু ক্ষতি হয়েছে যথেষ্ট। আমাদের থেকে পানি নামে যাওয়ার পরে ওদিকে কষ্ট দিচ্ছি, পশ্চিম দিকে। বন্যার পর দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ। কেউ পৌঁছে দিচ্ছেন শুকনো খাবার, কেউ রান্না করা খাবার, আবার কেউ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। হাঁস, মুরগি, ছাগল অনেক বন্যার পানিতে ভেসে যাচ্ছে। তো তারই লক্ষ্যে আমরা এখানে এই যারা সাধারণ মানুষ আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তাদেরকে সামান্য কিছু ত্রাণ সামগ্রী উপহার দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ত্রাণ বিতরণে সমন্বয়ের অভাব রয়েছে। অনেকেই একাধিকবার সহায়তা পেলেও প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেকে এখনো কোনো ত্রাণই পাননি। সব প্রাণ চলে যায়, কাতারিয়া, সুনতি বাজার, খালিয়াপাড়া, আমাদের এখানে দাঁড়ায় না। সব ওখানে পানি আছে, তো এখানে পানির জমা নেয়, পানি ডলি সব কিছু নিয়ে গেছে ওখানে, আমাদের জিনিসগুলো নিয়ে গেছে ওখানে। এখানে কোনো প্রাণ পাইনি আমরা। পানি সরে যাচ্ছে, কিছু মানুষের বুকের ভেতর জমে থাকা ক্ষতির ভার এখনো রয়ে গেছে। ভাঙা ঘর, নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে দক্ষিণ চট্টগ্রামের হাজারো পরিবার এখন অপেক্ষা করছে শুধু ত্রাণের নয়, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার একটি নতুন সুযোগের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে জামায়াতপন্থী কর্মকর্তাদের সরিয়ে
বিএনপিপন্থী কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে এমন অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী কর্মকর্তাদের সংগঠন রাবি অফিসার্স ফোরাম। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, দলীয় বিবেচনায় বদলি করা হয়েছে এবং অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে জুনিয়র কর্মকর্তাদের অধীনে পদায়ন করা হয়। অফিসার্স ফোরামের নেতাদের দাবি, সাম্প্রতিক বদলিতে প্রশাসনিক ভবন থেকে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পাঠিয়ে তাদের জায়গায় বিএনপিপন্থী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, এটি যোগ্যতার ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে। তবে চাকরির স্বাভাবিক অংশ হিসেবে বদলিকে স্বাগত জানালেও কর্মকর্তাদের মর্যাদা রক্ষা করে পদায়নের দাবি জানান তারা। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের সম্পৃক্ত কর্মকর্তাদের অবমাননাকরভাবে বদলি অব্যাহত থাকলে কর্মসূচি ঘোষণা করা হবে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপ-উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, এটি সম্পূর্ণ নিয়মিত প্রশাসনিক বদলি, এখানে কোনো দলীয় বিবেচনায় নিয়োগ বা পদায়ন করা হয়নি। মোস্ট সিনিয়র কর্মকর্তাগুলোকে একেবারে বেছে বেছে যারা জামাত করে শুধু তাদেরকেই বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় তারা সিনিয়রদেরকে জুনিয়রের আন্ডারে তারা বদলি করেছে। আমরা বদলিকে অবশ্যই স্বাগত জানাই, চাকরির অংশ হিসেবে বদলি করতেই পারে, কিন্তু আমরা প্রশাসনকে অনুরোধ জানিয়েছিলাম, মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়কে, যে আপনারা আমাদের বদলি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা সম্মানের সাথে একটা সিনিয়র কর্মকর্তাকে যেভাবে সম্মান দেওয়া প্রয়োজন আপনারা সেভাবে বদলি করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আমরা শুনছি এখন নাকি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যদি গণভোট অবৈধ হয় তাহলে বিএনপি সরকারও অবৈধ। এক মায়ের পেটে জন্ম নেওয়া 2 যমজ ভাইয়ের একজন যদি অবৈধ হয় তাহলে আরেকজন কিভাবে বৈধ হয়? একইভাবে গণভোটকে অবৈধ বললে সেই প্রক্রিয়ায় গঠিত সরকারও বৈধ হতে পারে না। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের দয়াময় মোড় থেকে শুরু হওয়া জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে পথসভায় তিনি এসব কথা বলেন। যখন দেখি খাল খননের নামে খাল থেকে বালি লুটপাট হয়, মাটি লুটপাট হয়, পানি লুটপাট হয়, পারলে খালটাও লুটপাট হয়ে যায়। এই নতুন লুটপাটের রাজনীতি আমরা বাংলাদেশে হইতে দিব না। আমরা দেখি নতুন কার্ড খেলা শুরু হয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দেন, কৃষক কার্ড দেন, কার্ড দিতে দিতে এবার সর্বশেষ ইউনিভার্সাল কার্ড দেওয়ার কথা বলেছেন। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড থাকবে কিনা সেটা জানতে চাই, দখলদার কার্ড থাকবে কিনা জানতে চাই, থানা দখলের কার্ড থাকবে কিনা জানতে চাই। যদি এই কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির মাধ্যমে আগামীতে আমরা দেখি, মনে রাখবেন তারেক রহমান বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে 26 দিন অনশন করার পর তা ভেঙেছেন সমাজকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সরকারি আশ্বাসের পর তিনি এই সিদ্ধান্ত নেন। তবে আন্দোলন থামছে না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠন সিজেপি। বিস্তারিত জাগোডেস রিপোর্টে।
ভারতে প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন সমাজকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক। ২৬ দিন পর সে অনশন ভেঙেছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ৫৯ বছর বয়সী ওয়াংচুক জানান, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর এবং দেশের সম্ভাব্য সহিংসতা এড়ানোর স্বার্থে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এমন আশ্বাস পাওয়ার পরই ওয়াংচুক অনশন ভেঙেছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। ককরোচ জনতা পার্টি নামে পরিচিত একটি যুব আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। শিক্ষা সংস্কারের পাশাপাশি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সংগঠনটি। অনশন চলাকালে ওয়াংচুক জানিয়েছিলেন তার ওজন প্রায় ১১ কেজি কমেছে, তবে তিনি তখনও সুস্থভাবে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভস্থল থেকে তাকে জোর করে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এমন আশ্বাস দেওয়ার পরই ওয়াংচুক অনশন প্রত্যাহার করেন। এ সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন। ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্সে লেখেন, ২৬ দিনের অনশন শেষে সোনম স্যার অনশন ভেঙেছেন, এতে আমরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে সিজিপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। এদিকে চলমান বিক্ষোভের মধ্যে প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের বিধান এবং কঠোর শাস্তির প্রস্তাব সহ একটি খসড়া বিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया। দিল্লিতে বড় কোনো আন্দোলনের কথা উঠলে সামনে আসে যন্তর মন্তরের নাম। সাম্প্রতিক ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে আবারও আলোচনা এসেছে। কেন বিক্ষোভকারীদের প্রধান ঠিকানা এই স্থান, ইতিহাস, আদালতের রায় এবং প্রশাসনিক নীতির সমন্বয়ে যন্তর মন্তর আজ ভারতের সবচেয়ে পরিচিত ও স্বীকৃত প্রতিবাদ মঞ্চ, যেখানে মত প্রকাশের অধিকার ও জনশৃঙ্খলার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দিল্লিতে বড় কোনো আন্দোলন হলেই সামনে আসে যন্তর মন্তরের নাম। সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন বা কেন্দ্রীয় প্রশাসনিক এলাকার পরিবর্তে কেন এই নির্দিষ্ট স্থানকেই বিক্ষোভের জন্য বেছে নেওয়া হয়, সেই প্রশ্ন আবারও সামনে এসেছে সাম্প্রতিক ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রেক্ষিতে। এর উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে প্রায় 4 দশক আগে। 1988 সালে কৃষক নেতা মহেন্দ্র সিং টিকায়েতের নেতৃত্বে দিল্লির বোট ক্লাবে লক্ষাধিক কৃষকের সমাবেশ হয়েছিল। ইন্ডিয়া গেট সংলগ্ন ওই এলাকায় কয়েকদিন ধরে অচলাবস্থা তৈরি হয়, যা প্রশাসনের ওপর বড় চাপ সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে 1993 সালে বোট ক্লাব এলাকায় রাজনৈতিক আন্দোলন নিষিদ্ধ করা হয়। পরে বিকল্প প্রতিবাদ স্থল হিসেবে বেছে নেওয়া হয় যন্তর মন্তর সংলগ্ন এলাকা। ধীরে ধীরে এটি ভারতের সবচেয়ে পরিচিত প্রতিবাদ স্থলে পরিণত হয়। 2018 সালে ভারতের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে যন্তর মন্তরের শান্তিপূর্ণ প্রতিবাদকে নাগরিকদের মৌলিক অধিকারের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। আদালত জানায়, গণতন্ত্রের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশের সুযোগ থাকতে হবে, তবে একই সঙ্গে জনজীবন ও আইন শৃঙ্খলার ভারসাম্য বজায় রাখার কথাও বলা হয়। দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত হলেও যন্তর মন্তর সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নির্দিষ্ট দূরত্বে, ফলে বিক্ষোভকারীরা সহজেই গণমাধ্যমের নজরে আসতে পারেন।
আবার সরাসরি প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও তুলনামূলক কম থাকে। এছাড়া নির্দিষ্ট নিয়ম মেনে এখানে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়। দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পরিচালনার জন্য পানীয় জল, শৌচাগার এবং অস্থায়ী মঞ্চের মতো কিছু মৌলিক সুবিধাও পাওয়া যায়। অন্যদিকে সংসদ ভবন বা কেন্দ্রীয় প্রশাসনিক এলাকার দিকে মিছিল করতে গেলে আইন অনুযায়ী বিধিনিষেধ আরোপ করা হতে পারে। অনুমতি ছাড়া জমায়েত বা মিছিল এগিয়ে গেলে পুলিশ বাধা দিতে পারে। সমালোচকদের মতে যন্তর মন্তর একদিকে যেমন নাগরিকদের প্রতিবাদের সুযোগ করে দেয়, অন্যদিকে আন্দোলনকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার প্রশাসনিক ব্যবস্থাও হিসেবে কাজ করে। তাই দিল্লিতে নাগরিক ক্ষোভ, দাবি ও প্রতিবাদের সবচেয়ে স্বীকৃত মঞ্চ হিসেবে যন্তর মন্তর গুরুত্বপূর্ণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রূপালী পর্দার সুপারস্টার থালাপতি বিজয় এবার আলোচনায় রাজনৈতিক বক্তব্যে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে তিনি প্রকাশ্যে ছাত্রদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, গণতান্ত্রিক দেশে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করা যায় না। তার এই বক্তব্য তামিলনাড়ু সহ ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে বিজয়ের এই অবস্থান তরুণ ভোটারদের মধ্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রূপালী পর্দার নায়ক এবার রাজনীতির মঞ্চেও সরব। শিক্ষার্থীদের অনলাইন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছাত্রদের পাশে দাঁড়িয়ে শক্ত বার্তা দিলেন থালাপতি বিজয়। তার বক্তব্য ঘিরে তামিলনাড়ু সহ ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। শিক্ষার্থীদের আন্দোলন ও প্রতিবাদকে গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে উল্লেখ করেন বিজয়। তিনি বলেন, ভয় দেখিয়ে বা দমনপীড়ন চালিয়ে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা যাবে না। যারা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করবে তাদের জনগণের জবাবের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি। অভিনেতা থেকে রাজনীতিক, এই নতুন ভূমিকায় বিজয় ইতোমধ্যেই তামিল রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। শিক্ষার্থীদের প্রতি তার প্রকাশ্য সমর্থন রাজনৈতিক অঙ্গনেও নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে তরুণ ভোটারদের কাছেও এই বার্তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজয়ের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে শিক্ষার্থীদের পক্ষে তার অবস্থানকে স্বাগত জানিয়েছেন। আবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও। ছাত্র আন্দোলনের এই উত্তপ্ত সময়ে থালাপতি বিজয়ের অবস্থান ভারতের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। একই সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, তারা ইরানের বিরুদ্ধে টানা 13তম রাতের সামরিক অভিযান সম্পন্ন করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, খোন্দাব শহরের বাইরে দুটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া খোররামবাদ ও কোনারাক শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে হরমুজ প্রণালীর তীরবর্তী বন্দর নগরী জাসকে বিস্ফোরণের খবর দিয়েছে ফার্স নিউজ এজেন্সি ও IRIB। রাজধানী তেহরানের পূর্বাঞ্চলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি। এদিকে সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এবারে খেলার খবর। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হারানোর পর আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে জার্সিতে থাকা ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ব্যাজ আর ব্যবহার করতে পারবে না আলবিসেলেস্তেরা। এখন থেকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনই পড়বে সেই মর্যাদার প্রতীক। বিশ্ব চ্যাম্পিয়নের ব্যাজ হারালেও আর্জেন্টিনার জার্সি পুরোপুরি পরিবর্তন হচ্ছে না। আলবিসেলেস্তেরা এখন থেকে 2024 কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হিসেবে অর্জিত বিশেষ ব্যাজ ব্যবহার করবে। এর আগে 2021 কোপা আমেরিকা জয়ের পরও একই ব্যাজ পরেই খেলেছিল দলটি। এদিকে বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফাঁস হওয়া ছবিতে আর্জেন্টিনার জার্সিতে 4টি বিশ্বকাপ জয়ী তারকা দেখা যায়। সেখানে 1978, 1986, 2022 এবং সম্ভাব্য 2026 সালের সূচিকর্ম ছিল। তবে স্পেনের কাছে ফাইনালে 1-0 গোলে হেরে যাওয়ায় সেই 4 তারকা বিশিষ্ট জার্সি আর মাঠে ব্যবহার করার সুযোগ পায়নি লিওনেল স্কালোনির দল।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর। ঢাকা সহ 10 জেলায় ঝড়ের সতর্কতা, নদী বন্দরে 1 নম্বর সংকেত। রাজশাহী বিশ্ববিদ্যালয় জামায়াতপন্থীদের বদলি, বিএনপি পন্থীদের পদায়নের অভিযোগ। ইরানে আবার বিস্ফোরণ, টানা 13তম রাতের হামলার দাবি যুক্তরাষ্ট্রের। এবং বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হওয়ায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।